নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। আজ মোদি মমতা বৈঠক, সেই বৈঠক থেকে কি বেরিয়ে আসে সেদিকে সকলের নজর ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে বলেন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণও করেছেন। শিল্প টানতে সেই ব্র্যান্ড মোদিতেই ভরসা করতে হচ্ছে মমতাকে, পাল্টা কটাক্ষ বিজেপির। हमारा जो बीजीबीएस होगा 20-21 अप्रैल में कलकत्ता में, और बीजीबीएस कॉन्फ्रेंस में हम प्राइम मिनिस्टर को इनवाइट किया है टू इनॉग्रेट द कॉन्फ्रेंस। पीएम ने एक्सेप्ट किया है इनविटेशन। সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠকের পর রাজনীতির ঊর্ধ্বে উঠে একসঙ্গে উন্নয়নের লক্ষ্যে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রী। इंडस्ट्री का हाल बहुत खराब है, बहुत सारे देश आएगा कि नहीं आएगा सोचेंगे। हर डिपार्टमेंट गवर्नमेंट ऑफ इंडिया का, स्टेट का एक साथ में मिलकर कॉन्फ्रेंस कर सकता है, और हम चाहते हैं कि हमारा बीजीबीएस कॉन्फ्रेंस इंडस्ट्री के लिए एक दिशा हो। রাজ্যে শিল্প বিনিয়োগ টানতে প্রতি বছরই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজন করে রাজ্য সরকার। কোভিড পরিস্থিতিতে বন্ধ থাকার পর 2022 এপ্রিলে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে। 20 ও 21 এপ্রিলের সম্মেলনে থাকবেন দেশ বিদেশের শিল্পপতিরা। করোনা পরিস্থিতিতে ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করার উদ্যোগ। কেন্দ্র রাজ্য হাত মিলিয়ে শিল্পে মোড় ঘোরাতে চাইছেন মুখ্যমন্ত্রী। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় 2003 সালে ভাইব্র্যান্ট গুজরাট নামে শিল্প সম্মেলন শুরু করেন নরেন্দ্র মোদী। ক্ষমতায় আসার পর বাংলায় বিনিয়োগ টানতে শিল্প সম্মেলন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন আদর্শ কেন্দ্র রাজ্য সম্পর্কের কথা বললেও খোঁচা দিতে ছাড়ছে না এই রাজ্যের বিজেপি নেতৃত্ব। মমতা ব্যানার্জি বলেছেন, প্রাইম মিনিস্টার কি বলেছেন যে আমি যাচ্ছি, হাওয়া গরম করা হচ্ছে। যদি আসেন ভালোই হবে, পশ্চিমবাংলার দুর্দশা মোদির হাত দিয়েই মুক্তি হবে। কারণ মমতা ব্যানার্জির কোনো ক্রেডিবিলিটি নেই, আইন শৃঙ্খলা নেই, কোনো শিল্প এখানে আসতে চায় না। তাই মোদির ইমেজকে কাজে লাগিয়ে এখানে ইন্ডাস্ট্রি করার চেষ্টা করা যায়। এই মাসের শেষেই বণিক সভার আমন্ত্রণে মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে দেখা করবেন উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারের সঙ্গে। তবে বুধবার মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সব নজরই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দিকে। নিউজ 18 বাংলা। বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আরো একবার সরব হলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সহ 3 সীমান্তবর্তী রাজ্যে বিএসএফ এর এখতিয়ার 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করেছে কেন্দ্র। শুরু থেকেই এর বিরোধিতায় সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার এ নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুললেন। और बीएसएफ को जो आप जो कानून बनाया, वो कानून को आप उल्टो के दिए, और बीएसएफ को ज्यादा पावर देने से लॉ एंड ऑर्डर जो स्टेट सब्जेक्ट है, लॉ एंड ऑर्डर के साथ कॉन्फ्रंटेशन होता है। कि आपने देखा बीएसएफ हमारा उधर में बहुत सारे गोली चला दिया। अगर स्टेट से ज्यादा मदद आपने मांगने चाहते हैं तो स्टेट आपको मदद करने के लिए देश का हित में तैयार है। फेडरल स्ट्रक्चर को अननेसेसरीली डिस्टर्ब करना ठीक नहीं है। हमारा देश में फेडरल स्ट्रक्चर को जबरदस्ती करना नहीं, लेकिन फेडरल स्ट्रक्चर को स्ट्रॉन्ग करने का बात है। বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি ইস্যুতে অনেকদিন ধরেই রাজ্য রাজনীতি গরম। তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। ওখানে কেন গেছেন? প্রস্তাব তো পাস করে নিয়েছে। যারা সেনাকে বিশ্বাস করে না, বিএসএফ, সিআইএসএফ, আরপিএফ কে বিশ্বাস করে না, তার মনে হয় দেশের সংবিধানের উপরে তাদের বিশ্বাস নেই। বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব পাশ করিয়েছে তৃণমূল সরকার। তার আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান মুখ্যমন্ত্রী। আর এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বৈঠকে সরব হলেন। নিউজ 18 বাংলা। এটি সিবিআই থেকে করোনা টিকা। বারবার কেন্দ্র রাজ্য সংঘাত দেখা গিয়েছে, আর এই আবহেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। তিনি বললেন, তৃণমূল বিজেপির আদর্শ আলাদা, কিন্তু তার প্রভাব যেন কেন্দ্র রাজ্য সম্পর্কে না পড়ে। উন্নয়নকে পাখির চোখ করে কাঁধে কাঁধ মিলিয়ে চলার আহ্বানও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। आपका पार्टी का पॉलिटिकल आइडियोलॉजी अलग है, हमारा पार्टी का पॉलिटिकल आइडियोलॉजी अलग है, लेकिन ऐसा ना हो
कि हमारा स्टेट सेंटर का रिलेशन इसमें कोई असर पड़े। কেন্দ্রের শাসক দল বিজেপি, রাজ্যের তৃণমূল, কিন্তু দল আর প্রশাসন এক নয়। কেন্দ্র রাজ্য সম্পর্কে যেন কোনোভাবেই রাজনীতির আঁচ না পড়ে। বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এই বার্তাই দিয়েছেন দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। आपका पार्टी का पॉलिटिकल आइडियोलॉजी अलग है, हमारा पार्टी का पॉलिटिकल आइडियोलॉजी अलग है, लेकिन ऐसा ना हो कि हमारा स्टेट सेंटर का रिलेशन इसमें कोई असर पड़े। এবারের বিধানসভা ভোট ছিল মমতা মোদীর লড়াই। बंगाल ममता की आस लेके जी रहा था, लेकिन 10 साल उसे निर्ममता मिली। নরেন্দ্র মোদীজি আর আপনার দানব বন্ধুজি বড্ড বেশি কথা বলছেন। ভোটে বিজেপি কুপকার, তৃণমূলের জয় জয়কার, কিন্তু তাপ থেকেই গিয়েছে। নানা ইস্যুতে তৃণমূল বিজেপি তরজা লেগেই আছে। কেন্দ্র রাজ্য সংঘাত বারবার, কখনো আলাপন বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো নিয়ে, কখনো বিভিন্ন প্রকল্প নিয়ে, কখনো ত্রাণ নিয়ে, কখনো আবার টিকা নিয়ে। বিনা পয়সার ভ্যাকসিন আমরা সবাইকে দেব, এবং আমি আজকের দিনে সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব সারা ভারতবর্ষে ইমিডিয়েট ফ্রি ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য, এবং তা যদি না দেয় তাহলে আমি কিন্তু আগামী দিন গান্ধী মূর্তির সামনে আমি আমার অহিংসা আন্দোলন আমি শুরু করব। এই প্রেক্ষাপটেই ফের মুখোমুখি মোদী মমতা, জানিয়ে বিজেপির ভেতরেই দুরকম সুর। মুখ্যমন্ত্রী ভিক্ষা চাইতে দিল্লি গেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে দিল্লি এসেছেন। আমরা তার এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছি। বঙ্গ বিজেপিতে নানা কথা। মোদীর সঙ্গে বৈঠকে মমতা বললেন রাজধর্ম পালনের কথা, রাজনীতিকে দূরে রেখে কেন্দ্র রাজ্য সম্পর্কের কথা। आपका पार्टी का पॉलिटिकल आइडियोलॉजी अलग है, हमारा पार्टी का पॉलिटिकल आइडियोलॉजी अलग है, लेकिन ऐसा ना हो कि हमारा स्टेट सेंटर का रिलेशन इसमें कोई असर पड़े। বাম আমলে বারবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ উঠেছে, তৃণমূল আমলেও তাই। বিজেপি অবশ্য কখনোই তৃণমূলের এই অভিযোগ মানেনি। এই প্রেক্ষাপটে মোদীর সঙ্গে বৈঠকে কেন্দ্র রাজ্য সম্পর্ক জোরদার করতে মমতার বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই অনেকের মত। নিউজ 18 বাংলা। এবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলার দিকে নজর রাখবো। এই মামলা এখনই সিবিআই তদন্ত নয়, 3 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলার সব নথি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সংরক্ষিত রাখার নির্দেশও দেওয়া হয়। স্কুল সার্ভিস কমিশনে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ কিভাবে? 22 নভেম্বর সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য সরকার। বুধবার সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশে 3 সপ্তাহের স্থগিতাদেশ দিল বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, রাজ্যকে হলফনামা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। আদালতের নজরদারিতে সিট করে তদন্তের প্রস্তাব দেয় রাজ্য। বিরল ঘটনায় রাজ্যের বাইরের সংস্থা দিয়ে তদন্ত করানো যায়। এসএসসি মামলায় কোনো বিরল ঘটনা হয়নি। সিট তদন্তে অনাস্থা প্রকাশ করেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের সওয়াল, রাজ্যের নিয়ন্ত্রণে পুলিশ যদি নিরপেক্ষ না হয় তাহলে প্রতি রাজ্যে পুলিশ রাখার দরকার কি? সিবিআই এর মতো রাজ্যের পুলিশও নিরপেক্ষ, রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে না। বিচারপতি হরিশ ট্যান্ডন প্রশ্ন করেন, কমিশন এই অনিয়মের পর কি পদক্ষেপ নিয়েছে? অ্যাডভোকেট জেনারেল জানান, সিঙ্গল বেঞ্চে 3 দিনের শুনানিতে পুরো প্রক্রিয়া হয়েছে। কমিশন সেভাবে সময় পায়নি। বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, এসএসসির অবস্থানই জটিলতা বাড়িয়েছে। কমিশন ভুল স্বীকার করে নিলে এই অবস্থা হতো না। কমিশনের আধিকারিকরা সচেতন হলে এমন ঘটনা ঘটতো না। কমিশনের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্তের কথা বলা হয়। হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ দিলে কি হবে? মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, তেমন হলে নথি নষ্ট, নথি বিকৃতির চূড়ান্ত আশঙ্কা রয়েছে। সারদা মামলায় এমনই নথি বিকৃতির অভিযোগ ওঠে সুপ্রিম কোর্টে। যদিও সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যখন সিঙ্গল বেঞ্চে অর্ডার আছে কি আজকে 3 PM, ওয়াই টুডেতে স্টেটেতে সিবিআই দিল্লি আমাদের স্টেটকে চাইছে কাগজপত্র ইনস্ট্রাকশন, ওয়াই? তো সিবিআই তো বোঝাই যাচ্ছে সিবিআই বায়াস হয়ে নিচ্ছে। সিবিআই কালকে চাইবে কেন? আজকে আমরা হ্যান্ড ওভার করুক পিটিশনার, এই যে সিবিআই উপর আমরা আস্থা নিই। সোমবার মামলার পরবর্তী শুনানি। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।
বৃহস্পতিবার আগরতলা শহর সহ ত্রিপুরার সব পুরো এলাকায় ভোট রয়েছে আর 334 ওয়ার্ডের মধ্যে 112টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যে বিজেপি জিতে গিয়েছে আর তৃণমূল লড়ছে 120 আসনে। উত্তর পূর্বের ছোট্ট রাজ্যের পুরসভার ভোট নিয়ে তোলপাড় কলকাতা থেকে দিল্লি। আগরতলার গণ্ডি ছাড়িয়ে এবার দেশের নজর ত্রিপুরার ভোটের দিকে। আগরতলা পুরসভা ছাড়া আরও 19টি শহরে ভোট, এর মধ্যে 13টি পুর পরিষদ এবং 6টি নগর পঞ্চায়েত। মোট 334টি আসনে ভোট, এর মধ্যে 112টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি। 5টি পুর পরিষদ এবং 2টি নগর পঞ্চায়েতে ভোটের আগেই পদ্ম ফুটেছে, তবে বাকি আসনগুলিতে টান টান ভোটের লড়াই। বিজেপি শাসিত রাজ্যে এবার পা রেখেছে তৃণমূল। মোট 120টি আসনে তৃণমূল প্রার্থী দিয়েছে। আগরতলা পুরসভার 51 আসনের সবকটিতে লড়ছে। আমবাসা, তেলিয়ামুড়া এবং সোনামুড়ারও সব আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। কৈলাসহর, কুমারঘাট, বেলোনিয়া, ধর্মনগর, অম্পুরেও ঘাসফুল প্রার্থীরা লড়ছেন। তৃণমূল বিজেপি ছাড়াও ত্রিপুরা পুর ভোটের লড়াইয়ে রয়েছে বামেরাও। মোট 208 আসনে প্রার্থী দিয়েছে বামেরা, এর মধ্যে 197 আসনে লড়ছে সিপিআইএম। ত্রিপুরার পুরভোট কয়েক মাস আগেও এই পুরভোট নিয়ে উৎসাহ ছিল না, কিন্তু এবার পশ্চিমবঙ্গেও উৎসাহ রয়েছে এই ত্রিপুরার পুরভোটের জন্য। অবশ্যই কোন দিকে যায় এই পুরভোটের রেজাল্ট, রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ত্রিপুরার পুরভোট। ক্যামেরা সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, আগরতলা, ত্রিপুরা। অনেকেই ভাবতে শুরু করে দিয়েছেন বিনামূল্যে রেশন কি বন্ধ হতে চলেছে? না, আরো 4 মাস বিনামূল্যে রেশন 2022-এর মার্চ পর্যন্ত জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করল কেন্দ্র সরকার, জানিয়ে ফের তরজা তুঙ্গে। করোনাকালে গত বছর লকডাউনের পর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা শুরু করে কেন্দ্র। বিনামূল্যে 5 কেজি করে খাদ্যশস্য অর্থাৎ চাল গম দেওয়া শুরু হয় দেশ জুড়ে। 30শে নভেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ। সম্প্রতি কেন্দ্রীয় খাদ্য সচিব জানান দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে, খোলা বাজারেও খাদ্যশস্য বিক্রি হচ্ছে। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির কোনো প্রস্তাব এখনো আসেনি। কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডের এই মন্তব্যে বাড়ে জল্পনা। তাহলে কি এবার বিনামূল্যে রেশন বন্ধ করতে চলেছে মোদী সরকার? জল্পনার অবসান বুধবার, আরো 4 মাস বিনামূল্যে রেশন পাওয়া যাবে। কেন্দ্র জানিয়ে দিল 2022 সালের মার্চ পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। कोविड-19 महामारी के चलते जो प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना के माध्यम से 5 किलो गेहूं या चावल लगभग 15 महीने तक देश के करोड़ों को देने का काम किया है, उसमें दिसंबर 2021 से लेकर मार्च 2022 तक 4 महीने के लिए बढ़ाने का निर्णय किया गया है। ইদানিংকালে পেট্রোল ডিজেলের দাম কমাতে উৎপাদন শুল্ক কমিয়েছে কেন্দ্র, তারপর চাপে প্রত্যাহার করেছে 3 কৃষি আইন। এবার বিনামূল্যে রেশনের মেয়াদ বৃদ্ধি। বিরোধীরা কটাক্ষ করে বলছে এই সবই ভোটের আগে ভেট। এগুলো তো সব আমাদের চাপে হচ্ছে। কেন্দ্রীয় সরকার মূলত জনবিরোধী নীতির উপর চলে। বলেছিল এটাকে শেষ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। সঙ্গে সঙ্গে সৌগত রায় প্রতিবাদ করেন, তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করে, এবং আমরা এও জানিয়ে দিই ওরা যদি বন্ধ করে আমরা তাহলে চালাবো। ভারতবর্ষের এই প্রথম সরকার যেই বিপরীত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও কোনো জনহিতকর প্রকল্পকে কাটল করেনি। নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন কিভাবে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো যায়, গরিব মানুষের পাশে দাঁড়ানো যায়। সামনের বছর উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ বেশ কয়েকটি রাজ্যে ভোট। তার আগে মোদী সরকারের এই বিনামূল্যে রেশনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। নিউজ 18 বাংলা। মেলা আছে, মেলা লোক নেই, পর্যটকের দেখা নেই। কোচবিহারের মদনমোহন মন্দিরের রাসমেলা যেন ভাঙা হাট, ব্যবসায়ীদের মাথায় হাত। কোচবিহারের রাসমেলা, মদনমোহন মন্দিরের রাসমেলা উত্তরবঙ্গের অন্যতম বড় উৎসব। গতবারের মতোই এবছরও একেবারে ফাঁকা, দেখা নেই পর্যটকদের। 209 বছরের পুরনো মেলা। ভুটান থেকে আসে শীতের পোশাক, বসে স্টল।
এবারও স্টল বসেছে সার্কাস, আছে নাগরদোলা, কিন্তু যাদের জন্য এত আয়োজন সেই পর্যটকদেরই তো দেখা নেই। ব্যবসা পরিস্থিতি এবার খারাপ, লোক হচ্ছে না। ওই দিন থেকে মেলা 18 তারিখে চালু হয়েছে, ব্যবসা খারাপ। 5 दिन হয়ে গেল আজকে। भीड़ फिलहाल भी 2-3 दिन से इस गली में नहीं हो रहा है, अभी बिक्री नहीं हो रहा अभी नहीं। আগে এই সময় হোটেলে তিল ধারণের জায়গা থাকতো না, এখন মাছি মারতে হচ্ছে। রাসমেলা হচ্ছে ঠিকই, হচ্ছে সেরকম ভাবে সেই ফ্লোটা নেই আর কি। যেরকম আমাদের রেগুলার গেস্ট আছে সেরকমই আসছে, কিন্তু পার্টিকুলার যে রাসমেলার জন্য আসা সেই ধরনের গেস্ট এখন সেইভাবে কিছু বুকিং হচ্ছে না। 18 নভেম্বর থেকে শুরু, চলবে 2রা ডিসেম্বর পর্যন্ত। মেলা আছে কিন্তু মেলার লোক নেই। কুচবিহারের রাসমেলার মন খারাপ। কুচবিহার থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। রাজপ্রাসাদের জলসাঘর, শীত সন্ধ্যায় অবিরাম মোল্লার, কখনো আবার হেমন্তের টুপটাপ, মহিষাদল রাজবাড়িতে সুরেলা পায়ের ছাপ।